আছেন আমাদের এখানে আরো আমাদের এমএলএরা, ফিরোজা দেবী থেকে শুরু করে আমাদের মমতাজ থেকে শুরু করে সোনালী আমাদের ডেপুটি স্পিকার, দোলা সেন আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভানেত্রী, অরূপ বিশ্বাস আমাদের মন্ত্রী, আমাদের সাথে আছেন অপূর্ব মুখার্জি, ফারজানা, অলোক থেকে শুরু করে উজ্জ্বল, অশোক শাহ সহ যারা বিভিন্ন শামীমা জেলা পরিষদের সভাপতি এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সকল গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মহিলা যারা জেলা পরিষদের অনেক সেলফ হেল্প গ্রুপ আছেন, এছাড়াও আছেন অগণিত আমাদের বোনেরা এবং ভাইরাও এসছেন তাদের সমর্থনে। তাদের সকলকে আজকে এই আন্তর্জাতিক মহিলা দিবসে অসীমা আছে, অসীমাও আমাদের পরিষদীয় সেক্রেটারি, মিনিস্টার অফ স্টেট র্যাঙ্কের এরা সব আছেন এবং অগণিত বোনেরা আমার এসছেন, ভাইরাও এসছেন তাদের সমর্থনে। আমি তাদের সকলকে, যারা যারা যাতায়াত করছেন বসে পড়ুন দয়া করে, অনেক জায়গা আছে সামনের দিকে চলে যান, এখানে কনজেস্টেড হয়ে গেছে, সামনের দিকে চলে যান। যারা ভলেন্টিয়ার্স আছেন সামনের দিকটা পাঠান, এদিকটা বেশি ভিড় হয়ে গেছে। আমি আপনাদের সকলকে আন্তর্জাতিক মহিলা দিবসে, বিশেষ করে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে সারা বিশ্বের সকলকে তো বটেই, আমার বিশ্বের সকল ভাই বোনেরা, আমাদের দেশের সকল ভাই বোনেরা এবং আমাদের রাজ্যের সকল ভাই বোনেদের এইটিতে আমরা অভিনন্দন জানাই, সালাম জানাই। আর আজকের দিনটা যেহেতু মহিলা দিবস, বিশ্ব মহিলা দিবস, তাই মা বোনেদের প্রতি আমাদের স্যালিউট তো থাকবেই, আগেও ছিল, আগেও এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমাদের দলটা তৈরি মামাটি মানুষ দিয়ে, অর্থাৎ মা দিয়েই শুরু। মা যেখানে থাকে না, বোন যেখানে থাকে না, মহিলাদের উন্নয়ন যেখানে হয় না, সেখানে সমাজের কোনো কল্যাণ হতে পারে না। তাই নারী জাগরণের কথা যুগে যুগে রামকৃষ্ণ পরমহংসদেব হোক, স্বামী বিবেকানন্দ হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, নজরুল ইসলাম হোক, সকলের মুখে আমরা কিন্তু আমাদের এই নারী জাগরণের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে সবার কাছেই আমরা শুনে এসেছি। এবং যুগে যুগে এই ভারতের মহামানবের সাগর তীরেও আমরা কিন্তু দেখেছি কখনো জাহানারা, কখনো রোশেনারা, কখনো নূরজাহান, কখনো হামিদের বেগম, কখনো দময়ন্তী, কখনো সীতা সাবিত্রী, কখনো ঝান্সির রানী লক্ষ্মীবাই, কখনো বা মাতঙ্গিনী হাজরা, কখনো বা বাসন্তী দেবী, যুগে যুগে প্রীতিলতা ওয়াদ্দার, যুগে যুগে আমরা দেখে এসেছি আমাদের ভারতীয় নারীদেরও মহান ব্যক্তিত্ব এবং মহান নেতৃত্ব। রাজনৈতিকভাবে ইন্দিরাজি থেকে শুরু করে আরো অনেক আছেন, তারাও আছেন সারা পৃথিবী ব্যাপী। তাদের সকলকেও, এই দিকটা কি বন্ধ করে দেয় না চন্দ্রিমা, এই গেটটা বন্ধ করে দাও। আমি আপনাদের সকলকেই বলি আজকের এই দিনটায়, কারণ এই দিকটা দিয়ে ঢুকে বসবে কোথায়, ওই দিকটা চলে যাক না, সামনের দিকটা। আজকের এই দিনটায় আমি সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি চন্দ্রিমা সহ আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের যারা জেলায় জেলায় দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদের সকলকে বলবো আরো বেশি করে মা বোনদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা এবং তাদের একত্রিত করা। আমাদের সরকার এই পৌনে 2 বছরে
আমাদের সরকার পৌনে 2 বছরে অনেক কাজ করেছেন মা বোনেদের জন্য, সমাজের অবহেলিত মানুষদের জন্য এবং সকলের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে। আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, আমরা মানুষকে একত্রিত করি। আমাদের সরকার মাত্র এই কয়েক মাসে যে পদক্ষেপগুলো নিয়েছেন তা অত্যন্ত সাহসী, নির্ভীক, বলিষ্ঠ এবং ঐতিহাসিক। আমি আপনাদের আবার বলি, মনে রাখবেন, অর্থ নেই, সামর্থ্য আছে, টাকা আছে, সব সুদ নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই আমাদের অপরাধ নয়, আমরা জানলাম না। আমাদের কি অপরাধ? যে টাকা আমরা ইনকাম করি সেই টাকার সবটাই প্রায় চলে যাচ্ছে সুদের জন্য। যে অপরাধ আমরা করিনি, আমাদের বোঝা বইতে হচ্ছে। কি বিস্ময় জানি না, এটা সারা জগতের বিস্ময়। এবং বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা হচ্ছে না। মোস্ট আনফরচুনেট। আজকের দিনেই বলতে বাধ্য হচ্ছে, আমাদের সরকারকে 42,000 কোটি টাকা শুধু সরকারি কর্মচারীদের মাইনে দিতে হয়। আমিও লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরিতে নিতে পারি, আমার নেওয়ার ইচ্ছে আছে। মাইনেটা তো নন প্ল্যান এক্সপেন্ডিচার, টাকাটা তো ক্যাশ চাই। যে টাকাটা মাইনে দিতে হয় মাসভর, টাকাটা কোথা থেকে আসবে? দিনের পর দিন যা ইচ্ছে করে গেছে, হিসেব নেই। অ্যাকাউন্টস কত ফাইল হারিয়ে গেছে তার ঠিক নেই। 34 বছর ধরে 99% শুধু সিপিএম ক্যাডার ছাড়া আর কেউ অ্যাপয়েন্টমেন্ট পায়নি। ফলে পুরো রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে সারা বাংলায় এরা একটা ক্যাডার রাজ চালু করে দিয়েছিল, যে ক্যাডাররা আজও বসে আছে। মনে রাখবেন, সারাক্ষণ চক্রান্তের জাল বনে, কিন্তু তারা জানে না আপনার যেমন দুটো চোখ আছে আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে লক্ষ্য রাখছে আরো অনেক মানুষের চোখ। অন্যায় কখনো কেউ ক্ষমা করে না। আমাদের সরকারের, আমি ওদিকটা যাচ্ছি একদম, আমি যেটা আপনাদের কাছে বলছিলাম যে আমাদের সরকার 21,000 কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব খাতে যখন ব্যয় হয়, যখন জমা হয়, কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যায় 26,000 কোটি টাকা। যখন জানবেন সুদ হয়, সুদে এটা লাফিয়ে লাফিয়ে বাড়ে যতক্ষণ সুদটা সম্পূর্ণ শেষ না হয়। 2,03,000 কোটি টাকা তো চোখে দেখতে পাচ্ছি, বাদ বাকি তো দেখতে পাচ্ছি না। কত কর্পোরেশন, কত ট্রাস্ট, কত সোসাইটি, সব হিসেব নেই। 21,000 কোটি টাকা সরকারি ইনকাম হলে বেরিয়ে চলে যাচ্ছে 26,000 কোটি টাকা। যদি বলেন 21,000 কোটি টাকা ইনকাম হলে 26,000 কোটি টাকা কি করে দিচ্ছেন, আর এই প্রজেক্টগুলোই বা ডেভেলপমেন্টের কি করে করছেন, তাহলে বলি আমাদের সরকার আগের বছরে, মানে এই বছরে 10,000 কোটি টাকা বেশি ইনকাম করেছে। তার জন্য 6,000 কোটি টাকাও কেটে নিয়ে চলে গেছে, 5,000 কোটি টাকা। সেই যে ইনকামটা বেশি করলাম তার থেকেও 5,000 কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন আমার বোনেরা, মায়েরা, আপনারাই পারেন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে। 34 বছর বাদে, 3টে জেনারেশন বাদে একটা নতুন সরকার এলো,
তাকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া তো দূরের কথা, কথায় কথায় চক্রান্তের জালবোনা, সব টাকা কেটে নিয়ে চলে যাওয়া, এবং আপনার ঘরে যদি 500 টাকা থাকে, পুরো টাকাটাই যদি কেটে নিয়ে চলে যায়, আপনি খাবেন কি? কি খাবেন? যারা বসে বসে রোজ দিন দিন তাক করে শুধু ফেস পাউডার মেখে বিবৃতি দেয়, তাদের জিজ্ঞেস করুন, নেতাগণ কোথায় ছিল আপনাদের ভাষণ? লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন আর মানুষের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, লজ্জা করে না? 1-1.5 বছর কৈফিয়ত চান, কৈফিয়ত তো মানুষ চাইতে পারে, মানুষকে আমরা দেবই। আগে মানুষকে আপনারা কৈফিয়ত দিন, কোথায় গেল টাকা, কে করলো টাকা ফাঁকা, এই টাকা গেল কোথায়, জবাব দিন। জবাব নেই। সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, কত কাজ করছে গভর্নমেন্ট। আপনাদের মনে আছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম, বলে না যারে দেখতে নারী তার চলন বাঁকা, রোজ দেখতেন তো, রোজ কি করতো, ট্রেনে আটশালা ঘুরে বেড়াচ্ছে, রোজ চ্যানেলে দেখাতো ট্রেনে আটশালা ঘুরে বেড়াচ্ছে। এখন আর আটশালা নেই, আটশালারা সব পৃথিবীর বড় বড় জায়গায় চলে গেছে, ওয়াশিংটনে নয় ভার্জিনিয়ায়। আমি যখন রেলমন্ত্রী ছিলাম ফয়েল ফেলে দিয়ে বদমাইশি হতো, আর এখন তারা সব ওয়াশিংটনে চলে গেছে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম বাংলায় এত কাজ করে দিতাম, প্রতিদিন একটা না একটা, নয় আটশালা, নয় কেঁচো, নয় টিকটিকি, নয় ছিটকি ইঁদুর, এই দেখিয়ে দেখিয়ে প্রজেক্টগুলোর কথা বলতো না। আর আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই সময় 16টা কারখানা বাংলাকে তৈরি করে দিয়েছিলাম, সব রেলপথ করে দিয়ে গিয়েছিলাম। আর যদি কেউ মনে করে বাংলাকে মুখ বন্ধ করব, তাই ওদের রেলের প্রজেক্ট বন্ধ করব, আমি যা করার করে দিয়ে এসছি, আর বন্ধটা করবে কোথায়? আর যেটুকু বাকি আছে ঠিক করে নেব। আর তো 2-3 মাসের ব্যাপার, ইলেকশন তো এলো বলে, লোকসভা তো আসছে, কি করবে আর 2-3 মাসে? এরপরে রেলটা দরকার হলে আবার তৃণমূলের কাছেই আসবে এবং তারা করে দেবে। সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলার মানুষ জানে অপমান করলে অপমান কি করে, অপমানের বদলে মান আদায় করে নিতে হয়। বন্ধু, আবার আপনাদের আমি বলি, আচ্ছা এই দিকটা কে ঢোকাচ্ছে? আমি বারবার তোমাদের বলছি এই গেটটা বন্ধ করে ওদিক দিয়ে ঢোকাতে, পুলিশ বলে দাও তো কারা ঢোকাচ্ছে এদিকটা দিয়ে। আমি বলছি এখানে প্রেশার করছে, বসার জায়গা নেই। বারবার এক কথা বলছে এই গেটটা বন্ধ করে দিয়ে ওইদিকে গেটটা খুলে দিতে বলুন। আস্তে আস্তে মেয়েরা বেশি হয়ে যাচ্ছে, এখানে ঢুকতে পারছে না। যাও চলে যাও, গেটে 2জন মহিলা এখানে না বসে যাও, আমাদের যারা মেয়েরা আছে তারা কিন্তু দোলা দেখো তখন। আমি আপনাদের আবার বলি, এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও আমাদের মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার পর থেকেই আমরা কিন্তু মানুষকে বলেছি, আমরা যে কথা ম্যানিফেস্টোে বলেছি সে কাজ আমরা করব, এ কথা কিন্তু আমরা বারবার করে বলেছি। আপনারা ঢুকুন কিন্তু কথা বলবেন না, মুখে আমি কিন্তু বড্ড কথা বলছেন ডান দিকটায়, বেশি হয়ে গেছে। এই জায়গাটা পুলিশ ছাড়ছে কেন? কেন ছাড়ছে এই গেটটা? আমি বারবার বলছি না কনজেশন হয়ে গেছে। প্লিজ আপনারা নিচে অন্যদিকে দেখুন, রো আছে, জায়গাটা খালি রোটায় বসুন। এটা ভর্তি পুরো, নিজেরাই পড়ে যাবেন, এটা করবেন না। চন্দ্রনাথের কাজটা আমায় করতে হবে কেন? বক্সিদা যান না, দেখে নিন। আমি আপনাদের আবার বলি, যেটা বারবার বলছিলাম, যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমাদের কি হচ্ছেটা কি? ওখানে দাঁড়াতে পেশেন্ট হয়ে আমি 2 মিনিট ওয়েট করছি, ওদেরকে সব বসিয়ে দিই। প্লিজ আপনারা ওই জায়গাটা থেকে ওদিকে যান, তো যান, ওদিকে যান।
আপনারা কিন্তু প্রোগ্রামটাকে নষ্ট করে দিচ্ছেন, মাথায় রাখবেন। এক তো দেরি করে এসছেন, ডিসিপ্লিন হচ্ছে যে কোনো কিছু, যারা দেরি করে এসছেন তারা একদম ওদিকে চলে যান, এখানে ঢুকবেন না, আটকে দিন। একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটুখানি ওরা একটু আগে সেটেল হোক। দেখুন জায়গা আছে, আপনারা যেখানে জায়গা আছে সেখানে বসুন। দোলা ওদের ওইদিকে বের করে দাও, ওখানে জায়গা আছে। আস্তে আস্তে নামাও যাতে কোনো রকম স্ট্যাম্পিড না হয়। আস্তে আস্তে স্লোলি করে, আমি ওয়েট করছি। যারা আছে তাদের নামাতে হবে না, যারা ওদিকে আছে ঠিক আছে। নেক্সট ডে থেকে ঢুকতে না পারে ওদিকটা ঢোকাও, ওদিকটা ঢোকাও। হ্যাঁ, ওদের বলে দাও নিচে কেউ দাঁড়িয়ে থাকবে ওই গেটে ঢোকাতে বলো, ওই গেট। হ্যাঁ ঠিক আছে। আমি আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে আসলে জানেন তো মেয়েরা কাজকর্ম করে আসে, একটু টাইম লাগে ওদের, সুতরাং এটা নিয়ে একটুখানি সময় লাগে। ওদের প্রোগ্রাম এই 12টাতেই ডাকা হয়েছে, সুতরাং একটাই আসবে, এটা খুব স্বাভাবিক। আমি একটু বিফোর দ্য টাইম আসি আর কি, সেই জন্য। কাজে অনেক হাজার হাজার মেয়ে এখানে উপস্থিত আছে, এবং আমি জানি যেহেতু আরেকটা মহিলা ডিপার্টমেন্টেরও প্রোগ্রাম আছে। তোমাদের প্রোগ্রামটা কটায়? একটায়। যদি একটাই হয় তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ নিশ্চয়ই, মহিলা ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে, মহিলা মন্ত্রী শশী তোমরা বেরিয়ে যাও। মহিলা ডিপার্টমেন্টের প্রোগ্রামে মহিলা মন্ত্রী শশী তোমরা বেরিয়ে যাও, কারণ ওদের আরেকটা রবীন্দ্র সদনে আজকে প্রচুর প্রোগ্রাম আছে। প্লিজ গো। আমি নিচ্ছি না, তোমরা করো, আমি যাচ্ছি। চলে যাও তোমরা চলে যাও। আমি যে কথা আপনাদের বলছিলাম, যে এত এই পরিস্থিতির মধ্যে যেটা আপনাদের আমি বোঝানো করছিলাম, যে আমাদের সরকার সাধ্য মতো আমার মা বোনেদের জন্য কাজ করেছেন। ডিটেলস আমি বলতে চাই না, ডিটেলস বলতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। আগে আমি খুব নাম শুনতাম, সিপিএম নাকি খুব প্রগতিশীল দল, তারা নাকি এদের জন্য খুব ভাবে, অনেক কিছু করে, কিন্তু চোখে কিছু দেখতে পেলাম না। মাত্র এই কয়েক মাসে আমরা কি করেছি আমি একটা দুটো আপনাদের কাছে বলি। প্রথম তো আমাদের সরকার 50% রিজার্ভেশন পঞ্চায়েতে মেয়েদের, এটা আমরা করে দিয়েছি। আগামী ভবিষ্যৎ আপনাদের, কিন্তু আপনাদেরও খুব ভালো করে কাজ করতে হবে। কেউ যেন না বলে হাজবেন্ড যা বলে দিল ওয়াইফ তাই করলো। কাজ শিখবেন, নো ডাউট। অনেক সময় এই প্রবলেম আছে, কাউকে পাওয়া যাচ্ছে না ব্লকে, কোনো একজনকে ধরে আমরা দাঁড় করিয়ে দিই, এটা আছে প্রবলেম, সমস্যা সবাই জানে, সব পার্টিরই। কিন্তু আপনি কাজটা শিখবেন, আমি এটা বলবো। যারা পঞ্চায়েতে জিতবেন আমরা এবার ট্রেনিং দেবো কি করে কাজ করতে হয়। গ্রাম সভা বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, কাজটা জানতে হবে, শিখতে হবে। আমি তো অনেক ঘটনা জানি, সিপিএম এর আমলে ডেভেলপমেন্টের টাকা দিয়েছে পঞ্চায়েতে,
পঞ্চায়েতের মেম্বার নিজের নামে প্রধান অ্যাকাউন্ট করে রেখে দিয়েছে, সেই টাকা জনগণের টাকা নিজের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এগুলো কিন্তু নিয়ম নয়। ওই টাকাটা শুনুন, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা জমা হয় বলে ওরা চিফ মিনিস্টারের ব্যক্তিগত প্রপার্টি নয়, জনগণের টাকা জনগণের জন্য খরচ হয়, এটা মাথায় রাখবেন। ওটা ইন্ডিভিজুয়ালি মমতা ব্যানার্জির অ্যাকাউন্ট নয়, ওটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। এইরকম পঞ্চায়েতই বলুন, মিউনিসিপ্যালিটি বলুন আর সরকারি বলুন, টাকা কিন্তু জনগণের, সরকারটা যখন জনগণের, এটা মাথায় আমাদের রাখতে হবে, তাই ট্রেনিং নিতে হবে। তাহলে আমরা কি করলাম, পঞ্চায়েতের রিজার্ভেশন 50%। সিপিএম তো ছিল পাওয়ারে, করতে তো পারতো, করনি তো। যখন আর মিথ্যে কথা বলে লাভ নেই, করে দিয়েছি আমরা। এই ইলেকশন আপনার তার ফল পাবেন। ইলেকশনের জন্য মনে আকাঙ্ক্ষা থাকতেই পারে আমি দাঁড়াবো, কিন্তু দল নির্বাচিত করে লাস্টলি, তাহলেই সবাই করতে হবে। আমরা সব উন্নয়নের কাজ করব। তাই পঞ্চায়েতে আমি চাই মা বোনদের কাজের যে দীক্ষা এবং শিক্ষা খুব ভালো করে কাজ করুন, যাতে আমার গ্রাম বাংলা এক সোনার বাংলায়, রূপসী বাংলায় পরিণত হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি বিশ্বাস করি যে রাঁধে সে চুলো বাঁধে, তাই তো? রান্না করে যে চুল বাঁধে না, না চান করে না, না কাপড় জামা পরে না, না ঘুমায় না, না খায় না, যে রাঁধে সে চুলো বাঁধে। অর্থাৎ আপনারা সবকিছু করতে পারেন, আমরা করছি না। কাজের কম্পিটিশনে পারবে? আমি অবশ্য, আমি সবার, আমার ভাই এবং বোন। এবং আজকের দিনে আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব, যারা মেয়েরা তারা ভাইদের কনগ্রাচুলেট করবে। আমি আজকের দিনে আই স্যালুট টু মাই অল দ্য ব্রাদার্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাই কান্ট্রি অ্যান্ড মাই স্টেট অলসো। ভাই এবং বোন, বাঙালির ঘর, বাঙালির মন, বাঙালির ভাই, বাঙালির বোন, এই যে কথাগুলো, বাঙালির প্রাণ, বাঙালির মন, রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছিলেন, আর নজরুলও লিখেছিলেন। সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর স্বামীজি বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। মনে রাখবেন, এই মেয়েদের একটা বড় গর্ব। মেয়েরাই পারে একটা সংসারকে ভালো রাখতে, একটা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে, আর দেশের নেতৃত্ব দিতে, পৃথিবীরও নেতৃত্ব দেবে একদিন মা বোনেরা। তাই আজকের দিনটা তাদের প্রতি আমরা ডেডিকেটেড করলাম। আমি এখনো বিশ্বাস করি, বিশ্ব শান্তি বলুন, বিশ্ব মৈত্রী বলুন, বিশ্ব ভ্রাতৃত্ব বলুন, সমস্ত কিছু ঘর থেকে তৈরি হয়। সে মাটির ঘরই হোক, সে পর্ণকুটিরই হোক, সে খড়ের চালাই হোক, সে টালির চালাই হোক, সে ছোট থেকে বড় যেই হোক, মানুষে মানুষে বিভেদ করে নয়, মানুষে মানুষে ঐক্যতর সমাজ গড়ে তুলে তবে এটা সম্ভব। তাহলে আমরা প্রথম কাজটা কি করলাম, 50% রিজার্ভেশন মেয়েদের জন্য আমরা করে দিলাম। 2, আমাদের গভর্নমেন্ট 731 দিন ছুটি দিয়েছে, সবেতন ছুটি মেয়েদের জন্য। যারা সরকারি চাকরি করে জেনে রাখুন, বাচ্চা মানুষ করবে, এমনকি তার পড়াশোনা যখন বাচ্চা 18 বছর পর্যন্ত হবে ততদিন পর্যন্ত এই ছুটিটা যখন ইচ্ছে সে নিতে পারবে। মেয়েদের ছুটি দিয়েছি, সবেতন ছুটি, বেতন শুদ্ধ, 731 দিন। এটা একটা মিরাকেল, হিস্টোরিক্যাল ডিসিশন। 3, আমরা কি করেছি, আমরা প্রথম সারা ইস্টার্ন ইন্ডিয়াতে, পূর্ব ভারতে আমরা মহিলা বিশ্ববিদ্যালয় করছি ডায়মন্ড হারবারে, সারা পূর্ব ভারতে এবং ভারতবর্ষের 8তম সম্ভবত। আমরা মেয়েদের জন্য প্রচুর আইসিডিএস সেন্টার করেছি। আমার প্রায় 40,000 আশার বোন আছে, আরো 20,000 নেওয়া হবে, 60,000। 1 পয়সা মাইনে পাচ্ছিল না, তাদের আমরা 1300 টাকা মান্থলি ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছি, টাকা নেই তাও। এবং তাছাড়াও তারা হেলথে, আইসিডিএস এইসব জায়গায় কাজ করে তারা আরো 3,000 3,500 টাকা ইনকাম করবে। অর্থাৎ যে কিছু পেত না তার ওই 1300 নিয়ে প্রায় 4-5 হাজার টাকার মতো, সে আরো যত বেশি কাজ করবে তত বেশি ইনকাম করবে। আমরা কি করেছি, কেউ কেউ শুধু বদনাম করে বেড়ায়। আমরা দেখান তো একটা জায়গা যেখানে এই কাজগুলো করেছে। আমরা 65টা বাংলায় মহিলা পুলিশ স্টেশন তৈরি করছি।
তার মধ্যে 10টা চালু হয়ে গেছে, দারোগা থেকে শুরু করে সিপাহী সবই মহিলা। 10টা শুরু হয়ে গেছে এবং 6000 মহিলা পুলিশ নিচ্ছি আমরা। 45টা মহিলা আদালত করতে যাচ্ছি, যে 45টা মহিলা আদালতে মহিলা জাজ, মহিলা উকিল সবই মহিলারাই থাকবে। আমরা প্রায় 65টা ন্যায়ালয় তৈরি করতে যাচ্ছি লোকালি, অর্থাৎ গরিব লোক তার জমির মামলা বা এলাকার মামলা যাতে ওইখানেই সমাধান হয়, তাকে এত দূরে আসতে না হয়। এগুলো যুগান্তকারী সিদ্ধান্ত। এছাড়াও আমরা 19টা মানবাধিকার কোড তৈরি করেছি এই কমাসে। এছাড়াও আমার মাদ্রাসার বোনেদের পড়াশোনা যাতে ভালো করে করে তাদের 1,60,000 সাইকেল দিচ্ছি আমরা। 83,000 অলরেডি দেয়া হয়ে গেছে। আমার জঙ্গলমহলের বোনেরা যারা 9, 10, 11, 12 পড়ে তাদের প্রায় 50,917টা সাইকেল দিয়েছি মেয়েদের। সুন্দরবনেও দেওয়া হচ্ছে। এছাড়াও আগামী দিন আমরা আরো অনেক বেশি করে দেব। আমরা নতুন পরিকল্পনা তৈরি করলাম, কন্যাশ্রী। কন্যাশ্রী পরিকল্পনাটা কি আমরা ক্যাবিনেটে পাশ করেছি, এবার এটা বিল হয়ে আসবে। পরিকল্পনাটা কি? আমরা বলি যে মাতা তিনি কন্যা। অনেক পরিবার আছে খুব কষ্ট করে চলে, খেতেও পায় না, না পারে পড়াতে, না পারে বিয়ে দিতে, না পারে নিজের পায়ে দাঁড় করাতে, অনেক কষ্ট। বছরে 50,000 টাকা যার ইনকাম, 50,000 টাকার মধ্যে সেই পরিবারগুলোর মেয়েরা ক্লাস 8 থেকে 8, 9, 10, 11, 12 আমরা 500 টাকা করে বছরে তাকে স্কলারশিপ দেব। এবং তার যখন 18 বছর বয়স হবে, সে যদি বিয়ে না করে পড়াশোনা করে, সে ক্লাস 5-এই পড়ুক, 8-এই পড়ুক, 10-এই পড়ুক, পড়াশোনা করে, আমাদের স্কুলেই পড়ুক বা প্রাইভেট স্কুলেই পড়ুক বা ভোকেশনালি ট্রেনিং নিক, সরকার এককালীন তার অ্যাকাউন্টে 25,000 টাকা দেবে, সে যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে এবং গরিব মানুষকে যাতে চিন্তা করতে না হয়। অর্থাৎ মেয়েদের উইমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের নিজে পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী করে দেওয়া। মনে রাখবেন, নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে। মহিলা পাচার করে নিয়ে গেল আর আমি দাঁড়িয়ে দেখলাম হবে না, কিছু দালাল ঘুরে বেড়ায়, এই দালালদের চিহ্নিত করতে হবে। আমরা এখানে যেমন মহিলা কমিশন করেছি, আমরা চাইল্ড কমিশনও তৈরি করেছি। আমরা একটিও বাকি রাখিনি কাজ, প্রত্যেকটা কাজ আমরা করেছি। যেমন হায়ার এডুকেশনে আমরা ওবিসিতে যারা আছেন, শিডিউল কাস্ট যারা আছেন, শিডিউল ট্রাইব যারা আছেন, আদিবাসী, আমি শুনেছিলাম তারা অনেকদিন উচ্চতর শিক্ষায় সুযোগ পাচ্ছেন না, তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু সাধারণ ক্যাটাগরিকে আমরা কোনো এফেক্ট হতে দিচ্ছি না। ধরুন 100-র মধ্যে সাধারণ ক্যাটাগরির যা সিট ছিল তাই থাকবে। আমি জেনারেল ক্যাটাগরিতে টাচ করছি না, কারণ তাদের সুযোগ অনেক কমে এসছে, টাচ করছি না। আমরা এক্সট্রা সিট তৈরি করছি, আমরা এক্সট্রা সিট তৈরি করছি। তার জন্য আমাদের 1,000 কোটি টাকা লাগবে, কিন্তু আমরা তৈরি করব এক্সট্রা। তার মধ্যে আমার 22% পাবে আদিবাসীরা, এই শিডিউল কাস্ট, 6% পাবে আদিবাসীরা এবং 17% পাবে ওবিসি ভাই বোনেরা, যার মধ্যে 86টা মুসলিম সম্প্রদায় আছে এবং এখানে প্রায় 12-13% তারা এই সুযোগটা পাবে, যে সুযোগটা তারা জীবনে পায়নি। এটা একটা মিরাকেল, এটা একটা রেভলিউশন, এটা বিপ্লবিক সিদ্ধান্ত, সাহসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, নির্ভীক সিদ্ধান্ত। সুতরাং আমার মা বোনেরা কিন্তু সে ক্যাটাগরিতেও আসবেন। কন্যাশ্রী যেমন, আমি জানি না কে হিন্দু অথবা মুসলমান, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, সব কন্যাই কন্যা। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার, তফাৎ তো এটাই, আর কিছু নয়। সুতরাং সবাই পাবে, কিন্তু মাথায় রাখবেন
এবং উন্নততর শিক্ষার ক্ষেত্রেও এই সুযোগটা আমার ভাইরাও যেমন পাবে, আমার বোনেরাও পাবে। এবং এই প্রথম বাংলায় নুরুল হককে আমরা চেয়ারম্যান করেছি পাবলিক সার্ভিস কমিশন, যারা আইএস তৈরি করে, আইপিএস তৈরি করে, WBCS তৈরি করে, যারা সমস্ত গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যাপয়েন্ট করে। এই সিদ্ধান্তগুলো খুব বড় সিদ্ধান্ত, এটা মাথায় রাখবেন। আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করেছি। যে ওষুধ প্রায় কটা তৈরি হয়েছে চন্দ্রিমা? 35, 26টা চালু হয়ে গেছে, 26টা চালু হয়ে গেছে, 35টা হবে। এবং এসে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ না চন্দ্রিমা দাঁড়াও। তো কি করেছি আমরা? 68 থেকে 40 পর্যন্ত, 48 পর্যন্ত কনসেশন পাচ্ছে। একটা ওষুধের কত দাম! রোজ ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র, রোজ পেট্রোলের দাম বাড়াচ্ছে, রোজ গ্যাসের দাম বাড়াচ্ছে, রোজ সারের দাম বাড়াচ্ছে। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, কারো কথা শুনছেই না, ডোন্ট কেয়ার, যা ইচ্ছে করে আছে। যেন মানুষ মানুষ নয়, অহংকারের ফানুষ হয়ে গেছে একটা। এই অবস্থায় দাঁড়িয়েও মনে রাখবেন যে আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যে ওষুধের দোকানটার দাম বাইরে 100 টাকা, আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট তাদের। আমরা টেন্ডার করে যারাই দামে দিতে পারবে তাদের দিয়েছি। কোথাও 70 টাকা কনসেশন, 100 টাকার জায়গায় 30 টাকা দিলে হবে। কোথাও 60 টাকা কনসেশন, অর্থাৎ 100 টাকার জায়গায় 40 টাকা দিলে হবে। প্রায় 50% কনসেশন করে দিয়েছি আমরা। আর যারা গরিব পেশেন্ট, যারা ওপিডিতে দেখায়, তারা তো ফ্রিতে ওষুধ পাচ্ছে। এখন তো এমনকি গর্ভকালীন অবস্থায় মায়েরা যদি বলে আমি হাসপাতালে বাচ্চা দেখাবো, তার গাড়িও সরকার পাঠিয়ে দিচ্ছে। বাচ্চাদের ট্রিটমেন্ট যাতে অকালে মৃত্যু না হয়। মনে রাখবেন, অনেক সময় গ্রামের দিকে এখনো অনেক বাড়ি আছে, বাড়িতে জন্মায়, অনেক ইন্টেরিয়ার গ্রাম আছে, বাড়িতে জন্মায় সেই দাইমা অনেক জায়গায় খুব ভালো, আবার কোথাও কোথাও একটু ভুল ভ্রান্তিতে অনেক ঘটনাও ঘটে যায়। আগে 69% আমাদের ট্রিটমেন্ট হতো হাসপাতালে, এখন এটাকে আমরা নিয়ে এসেছি 80%-এ। মাত্র তো কয়েকটা মাস, কেন করেনি সিপিএম গভর্নমেন্ট? মাত্র তো কয়েকটা মাস, তার মধ্যে যদি করতে পারি, তোমরা কেন করনি? কৈফিয়ত চাইছো? কৈফিয়ত তো জনগণ চাইবে, জনগণকে দেবো। তোমরা কে বাবা? জিজ্ঞেস করুন। 35 বছরে বাচ্চাদের ইউনিট, অর্থাৎ এসএনসি ইউনিট তৈরি করেছিল কটা? ভীষণ প্রগতিশীল রাজনৈতিক দল না, বামফ্রন্ট সরকার। কি সরকার? তাদের নাকি এত বুদ্ধি বেশি, তাদের মস্তিষ্কে নাকি শুধু বুদ্ধি ছাড়া কিচ্ছু বলে না। মরুভূমি, পুরো এমন মরুভূমি যে 35 বছরে তৈরি করলো 6টা, আর মামাটি মানুষের সরকার, আমাদের সরকার তৈরি করলো এই 1.5-2 বছরে 30টা চালু হয়ে গেছে, আরো 20টা এবছরে হয়ে যাবে। বরং কাজের কম্পিটিশন করুন, আসুন। মেডিকেল কলেজের সিট ছিল কত? 1350। মাত্র 1.5-2 বছরে, 35 বছরে এসে দাঁড়িয়েছিল 1350, মানে আগের বছরগুলো নিয়ে, স্বাধীনতার পর থেকে, বিধানচন্দ্র রায়ের সময় থেকে। আর আমরা মাত্র কমাসে কত করলাম? মাত্র 1900। গড়ে এবার হিসেব করুন কত পার্সেন্ট বাড়লো। আমরা 35টা মাল্টি সুপার হসপিটাল করছি বাংলায়, সাধারণ মানুষকে যাতে ছুটে এনে আসতে হয়। করতে শুরু করে দিয়েছি অলরেডি আমরা। এবং এই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে স্বাস্থ্যের দিকে একটা বড় সম্পদ হবে। এছাড়াও মাত্র এই কয়েক মাসে আমরা হাসপাতালের বেড বাড়িয়েছি প্রায় 10,000। 10,000 বেড কিন্তু বাড়িয়েছি। তাতেও দেখবেন অনেক প্রাইমারি হেলথ সেন্টার আছে, ডাক্তার নেই, নার্স নেই। কোথা থেকে হবে? কংগ্রেসদের কথা শুনে অনেক টাকা চুরি করেছে, একটা করে ঘর বানিয়ে রেখে প্রাইমারি হেলথ সেন্টার বলে দিয়েছে। ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, কিছু নেই। তো একবারে হবে কোত্থেকে? তার মধ্যেও আমরা ইতিমধ্যেই অনেক সাব ডিভিশন হসপিটাল, অনেক জেলা হসপিটাল আমরা অনেক মডার্নাইজ করেছি। অনেক প্রাইমারি হেলথ সেন্টারকে আমরা হেল্পও করেছি। ডাক্তার নেই, সিস্টার নেই, ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও এই কয়েক মাসে প্রায় 5,000 ডাক্তার, নার্স, নানা রকম টেকনিক্যাল স্টাফ অলরেডি আমরা নিতে শুরু করেছি, নিচ্ছি। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড শুরু হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অলরেডি নেওয়া হচ্ছে।
1 লক্ষ টিচার নেওয়া হচ্ছে বিভিন্নটা মিলিয়ে, 40,000 পুলিশ নিয়োগ হচ্ছে, জঙ্গলমহলে 15,000 অলরেডি হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন আরো অনেক কাজ আমাদের সরকার করছে। সেই সরকার করছে তার কারণ এই সরকার মামাটি মানুষের সরকার। আগামী দিন আমরা ডায়াগনস্টিক সেন্টারও করব ন্যায্য মূল্যে। কি বলুন তো, 50টা করবো, অলরেডি পরিকল্পনা হয়ে গেছে। 6 মাস লাগবে, জায়গা আইডেন্টিফাই করা শুরু হয়েছে এবং টেন্ডার করতে হবে। এটা হয়ে গেলে কি হবে, এমআরআই, স্ক্যান, ব্লাড টেস্ট, যে কোনো টেস্ট, এই যে ন্যায্য মূল্যের দোকানে যেমন আপনারা কনসেশনে পাচ্ছেন ওষুধের দাম, তেমনি আপনি যখন এমআরআই করবেন, একটা এমআরআই এর দাম 5,000, লোকে করতে পারে না, কত 2,500, 5,000, একটা স্ক্যান করতে গেলে 2,500, 3,000, 4,000, সেটা আপনার কমে 500-700 টাকায় হয়ে যাবে। সুতরাং এটাও আমরা করবো, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার। আমি গতকাল শুনছিলাম, আমাকে একজন একটি মেসেজ পাঠালো, আমার খুব পরিচিত, আমি নিজেই ওয়েবসাইটটা খুলে দেখছিলাম, যে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে। সত্যিই তো করেছে, শুধু পঞ্চায়েত ডিপার্টমেন্ট কেন, অল ডিপার্টমেন্ট এক্সেপ্ট ফিউ, দে আর ট্রাইং দেয়ার বেস্ট। আমি যখন প্রথম এসেছিলাম দেখলাম 100 দিনের কাজ কত, বললো 11 দিন। নিজে চলে গেলাম জেলায় জেলায়, জেলাকে ছুটে আসতে হলো না কলকাতায়, আমরা চলে গেলাম মহাকরণ নিয়ে জেলায় জেলায়। একবার নয়, প্রতি বছরে 2 বছরে 2বার করে মিটিং করেছি বিডিওদের সাথে, ডিএমদের সাথে, অল আধিকারিকদের সাথে। প্রতি বছরই এটা চালু থাকবে। সেটা করে কি করলাম, আমার 100 দিনের কাজ আজ প্রায় 40 ছুঁই। এবার বেশি যাতে আমরা করতে না পারি, টাকা স্লো করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকার থেকে। টাকা দিচ্ছে না, বড় বড় কথা বলছে। আমার সুব্রত 2 দিন আগেও বলেছে। আমি বললাম আপনাদের এটা তো আরো বড় কথা ছিল। বললো কি করে বাড়াবো, টাকাটা তো দিচ্ছে না। যেই দেখছে বাংলা ভালো করে টেনে ধরো, টেনে ধরো, ওই যে ক্যাকড়ার মতো টেনে ধরো, জানেন তো, একটা ক্যাকড়া আরেকটা ক্যাকড়াকে উঠতে দেয় না, টেনে ধরো। ওদের কাজে কি বাংলাকে টেনে ধরো, রেলে টেনে ধরো, গ্রামোন্নয়নের কাজে টেনে ধরো, গরিব মানুষের কাজে টেনে ধরো। আরে কত আজ তো 2-3 মাস, কে কাকে টানে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। আমরা তো বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সুতরাং টেনে ধরো, ও টেনে ধরে ধরে কোনো লাভ নেই। কাজ যারা জানে না, কাজ তারা খুঁজে নেয়, আর কাজ যারা করতে পারে তারা সিস্টেমকে চালিয়ে দেয়। যেভাবে আমরা চালাচ্ছি, ঢাল নেই, তরোয়াল নেই, তাও নিধিরাম সর্দারের মতো প্রায় বসে আছি, টাকা পয়সা কিচ্ছু নেই, কোথায় ক্রেডিট দেবে? স্বীকার করেছে তো গভর্নমেন্ট। এত অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও আমরা কিন্তু ডিসিপ্লিন, অর্থনৈতিক ভাবে আমরা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করেছি। আমার জঙ্গল মহলারা হচ্ছে, আমার মা ভাই বোনেরা, আমি চাই তাদের অনেক উন্নতি হোক। আমার ট্রাইবেল ঘরের ছেলে মেয়েরা, আমার সাঁওতাল ঘরের ছেলে মেয়েরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার ওবিসি ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, এমনকি জেনারেল কাস্টের জন্য আমরা স্কিম করে দিয়েছি, অধিকার স্কিম, তারাও যাতে সুযোগ পায়। সব দিক দেখেই আমরা কাজ করছি, সব কাস্টকে নিয়ে, সব কমিউনিটিকে নিয়ে, সব ক্রিটকে নিয়ে। বাজেট হবে, বাজেট 11 তারিখে আমাদের এই আজকে বাজেট সেশন শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আজকে গভর্নরের অ্যাড্রেস আছে। সুতরাং আরো অনেক কিছু আপনারা দেখতে পাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কাজগুলো আমরা করছি বা করতে চাই, তো অনেক অনেক করতে চাই। প্রবলেমটা কি জানেন? টাকার সংকট, তা সত্ত্বেও চেষ্টা করছি। সেলফ হেল্প গ্রুপ 20% টাকা পেত স্টেটের থেকে সাবসিডি, আমাদের গভর্নমেন্ট 30% করে দিয়েছে, তাই তো। আনন্দধারা প্রজেক্ট নতুন করে দিয়েছি। আমি চাইব গীতাঞ্জলি থেকে শুরু করে, আমার ঠিকানা থেকে শুরু করে, নিজ ভূমি নিজ গৃহ থেকে শুরু করে, পাট্টা দেওয়া থেকে শুরু করে, মনে রাখবেন এগুলো বেশি করে গ্রামে গ্রামে প্রচার করতে হবে, গ্রাম শহরে প্রচার করতে হবে। এবং সিপিএমের কোন অপপ্রচারের কাছে মাথা নত করবেন না। মেয়েরা কিন্তু ভালো বক্তৃতা দিতে পারে, আমি জানি। কি পারেন তো? পারেন বক্তৃতা দিতে? আচ্ছা বলুন তো, কুচবিহার থেকে কে এসছেন? আচ্ছা, উত্তরবঙ্গ দূরে বলে ডাকেনি। আচ্ছা, মেদিনীপুর থেকে কে এসছেন?
কুচবিহারের প্রেসিডেন্ট কোথায়? পঞ্চায়েতে রিজার্ভেশন মেয়েদের কত করা হয়েছে? জোরে বলুন। বসুন। মেদিনীপুর পশ্চিমের প্রেসিডেন্ট কে আছেন? উত্তরা। কন্যাশ্রীতে এককালীন কত দেওয়া হবে 18 বছর হলে? এককালীন কন্যাশ্রী প্রজেক্টে কত দেওয়া হবে? 18,000 হবে। বলুন তো আপনারা মেয়েরা, জোরে বলুন। সরকারি কর্মচারীদের কতদিন ছুটি দেওয়া হয়েছে? সবেতন ছুটি। তাহলে আপনারা পড়াশোনা একটু করেন, তাহলে যে রাধে সে চুল বাঁধে, ঠিকই তো? সবাই তো সব বেটিকে বলতে না কম। সুতরাং আমি আপনাদের আবার বলি, আপনাদের প্রতি আমাদের অনেক আশা ভরসা। আমি যেদিন থেকে রাজনীতি শুরু করেছি আমি দেখেছি আমার অনেক মা বোনেরা বাড়ির থেকে বেরিয়ে এসে মিটিংয়ে উপস্থিত থাকতেন, তারাই আমাদের সভাকে আলোকিত করতেন। এবং সেই সময় থেকে মহিলা জাগরণ বাংলার বুকে একটা খুব ভালোভাবে দেখা দিয়েছে। আমার ভাইদেরও আমি অনুরোধ করব বোনদের এগিয়ে দেওয়ার জন্য সর্বতভাবে সাহায্য করতে। আমার দলের প্রেসিডেন্ট সুব্রত বক্সিও এখানে আছে। এবং ছাত্র, যুব, যুবা, সংখ্যালঘু থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে একটা দল দেখাতে পারবেন এখানে যার ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রধান মহিলা না, তৃণমূল কংগ্রেসের। মনে রাখবেন শুধু একটা জায়গায় নয়। আর আমাকে দিয়ে আপনারা ভাববেন না আমি সবার। আমার কাছে ভাই বোন সকলেই সমান, আর আমি একজন সাধারণ কর্মী। এই জায়গাটায় কাজ করি আমি চিফ মিনিস্টার হিসেবে নয়, আমি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে কাজ করি। কেন জানেন? এটা আমার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। একটা কথা বলে যাই, আমি যখন এয়ারপোর্টে যাই আমি কিন্তু ভিআইপি লাউঞ্জে বসি না। কেন জানেন? অভ্যাসটা খারাপ হয়ে যাবে। সাধারণের সাথে বসুন, চিরকাল সাধারণ থাকবেন। আমি কিন্তু 91 থেকে আমি অনেক বছর এমপি, 84 ছিলাম। আমি কিন্তু এক্সিকিউটিভ ক্লাসে যাতায়াত করিনি পার্লামেন্টের টাকায়, অনেক লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছি এক্সিকিউটিভ ক্লাসে। আমি ইকোনমি ক্লাসে যাতায়াত করেছি। কেন করি? এখনো করি। কেন করি? তার কারণ হচ্ছে সাধারণ থাকতে চাই। 2, আমি রেলমন্ত্রী ছিলাম। আমি কিন্তু রেলমন্ত্রী থেকে গাড়িও নিয়ে 1 পয়সার চাও খাইনি। আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি ক্যান শো মি দ্যাট ইয়েস আই হ্যাভ টেকেন। নো। এবং সেলুনটা রেলের কি হয় দেখতে, মানে দোকানের সেলুন না রেলের সেলুন আমি চোখে দেখিনি। আমার মনে আছে আমি জম্মু কাশ্মীরে গিয়েছিলাম, আমার ট্রেনটা পরিষ্কার হয়নি কামরায়, কলার খোসা পড়েছিল, পাউরুটির চোখলা পড়েছিল, সেই অবস্থায় আমি রাজনীতি চলে গিয়েছিলাম। আর এখনো পশ্চিমবঙ্গ সরকারে একটা সাধারণ এমপ্লয়ির মতো চাকরি করি। আমি মাইনেও নিই না, আমি 50,000 টাকা পেনশন পেতে পারি। 7 বার এমপি ছিলাম, নিই না, এখনো নিইনি। মাইনেও নিই না, গাড়িও নিই না, বাড়িও নিই না। এটা বলছি না এর জন্য আমার কোনো কৃতিত্ব আছে, আমার প্রয়োজন পড়ে না। তাই আমার প্রয়োজন, আমি মনে করি আমার এই ঘরটায় শুয়ে আমার তো তবু মাথার উপরে একটা ছাদ আছে, আমার একটা খাট আছে, আমার একটা বালিশ আছে, আমার একটা চাদর আছে, আমার একটা ছোট্ট বাথরুম আছে, আমার একটা ছোট্ট সুন্দর ঘর আছে। অনেক মানুষের মাথার উপরে সেই ছাদটুকুও নেই। এর থেকে বড় আর কি প্রাপ্তি? এর থেকে বড় কি চাই? কি চাই এর থেকে বড়? জীবনে টাকা আর কাগজের মধ্যে তফাৎ কি আমি বুঝি না। আমি এটুকু বুঝি, যতটুকু প্রয়োজন ততটুকু ভাবে জীবনকে তৈরি করুন। অহংকার করবেন না, ঔদ্ধত্য দেখাবেন না। কেউ কেউ ভাবে অনেক বেশি বোঝে, সোনার চামচে জন্মগ্রহণ করলেই নাকি সোনার চামচ আবার খারাপ হয় না। কেউ কেউ ভাবে আভিজাত্য। কত বড় আভিজাত্য, বড় বড় সব দাপেল আপেল, সবাই না কিন্তু এক একজন। যারা সব ভালো মানুষ তারা কখনো এগুলো হয় না, তারা নম্র হয়। সেটা আপনাদের উপকার করবেন না। বড় নিজেকে আরো নরম করতে হয়। বড় হতে গেলে নিজেকে সাবমিসিভ করতে হয়। বড় হতে গেলে নিজেকে প্রথম হতে হয়। মনে রাখবেন, আপনার মনের শক্তি যদি ঠিক থাকে
আপনার আত্মবিশ্বাস যদি ঠিক থাকে, আপনার যদি দিশা যদি ঠিক থাকে, আপনার চিন্তা যদি সৌন্দর্য থাকে, কেউ আপনাকে কেউ করতে পারবে না। এই যে আমি বলি না, কুচ্ছা চক্রান্তগুলি কেউ নেই, তোমাদের সব দাঁত সব নাক কুচ্ছা সবাই দেখেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ নেই। মানুষের সাথে চিরামাচি থাকবো। আমার যেদিন প্রবলেম আমি জানি, মানুষ যদি কোনোদিন আমায় মনে করেন, মানুষ তাড়িয়ে দিবে, আই হ্যাভ প্রবলেম। আরে কি আছে, ল্যাংটার আবার বাটপাড়ের ভয়, প্রবাদে আছে না, একটা তো ব্যাগ আছে সাথে, যেদিন প্রয়োজন নিয়ে চলে যাবো। কাজের জন্য একটা ব্যাগ ছাড়া আমার কিছু নেওয়ার নেই, সুতরাং আই এম রেডি ফর এভরিথিং। এটা মনে রাখবেন, কেউকে সরানোর কারো ক্ষমতা নেই, তার কারণ তৃণমূল কংগ্রেস তৃণমূলে চলে গেছে, তৃণমূল স্তরের মাঝে চলে গেছে। দলটা থাকলে মানুষ ক্ষতি হবে না। মানুষের বিরুদ্ধে নই, আমরা পক্ষে। তাই অলস বই, লড়তে পারলে লড়ো, গড়তে পারলে গড়ো। আর যদি কিছু না করতে পারো তাহলে কি হবে বলুন আপনারা সবাই, বলুন কি হবে? আরেকটু জোরে, আর কলসি থাকলে কি বলে? যাক, দেখলে আপনারা বলবেন। তাহলে বুঝতেই পারছেন যে একটা ওরা অলরেডি গেছে, কিন্তু তার জন্য আপনার ভালো করে কাজ করুন। আর কিন্তু কোন রকম ফাঁকি দেওয়া চলবে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি মনে রাখবেন, আর কিছু ইদার ভুলফোর দালালির টাকায় চলে। কংগ্রেসের টাকা নয়, সিপিএম এর টাকা নয়, বিজেপির টাকায় চলে। সব ডকুমেন্ট আমাদের কাছে অনেক আছে, পঞ্চায়েতে দিয়ে দেবো কে কার টাকায় চলে। সুতরাং তারা কিন্তু আমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করব। মানুষের শক্তি বড় না ওদের শক্তি বড়, এটা আমরা দেখতে চাই। তাই আগামী দিনে আমি মনে করি আমার মা বোনেরা পথ দেখাবেন আমাদের ভাইদের সাথে থেকে, আর আমাদের ভাইয়েরা সর্বতভাবে সাহায্য করবেন। কি পারবেন তো? বিশ্বাস আছে, মনের জোর আছে, শক্তি আছে। আমি শুনেছি সবার বড় মেয়েরা নাকি খুব ভালো ঝগড়া করতে, শুধু ঝগড়া করতে পারে, গাছেও পারে। বাড়িতে যখন অন্যায় করে তখন কিরকম করে ভাব বলুন তো? এবার জোরে বলুন, পারবেন? এই যারা ওদিকে বসে আছে, সামনে পড়ে এসছে বলছি না, কিন্তু যারা বসে আছেন আমার ওপরে গ্যালারিতে, কি হলো তখন তো খুব বড় বড় ছিল, পারবেন? শপথ নিয়ে বলে পারবেন? পরেরটা পারবেন? তারপরেরটাও দূরে পারবেন? সামনে পারবেন? সামনের চারটি লোককে আমি জিজ্ঞেস করছি। এবার আমার বাড়িতে লোক পারবেন? আপনারা পারবেন? পারবেন তো? পারবেন? পারবেন? লড়বেন, গড়বেন, জিতবেন এবং নিজের শক্তিকে প্রমাণ দেবেন। দেখা হবে আগামী দিন। আবার আগামী আন্তঃক্রিয়া বর্ষে আমি আমার 50% মা বোনেরা এখানে দখল করে বসে আছে, যারা ইলেকটেড হবেন নতুন করে। সকলে ভালো থাকুন, সুন্দর, সবাইকে জিততে হবে, কিন্তু দরকার হলে রান্নাবাড়ি কম করেও জেতাতে হবে, জিততে হবে। প্রার্থীও কিছু এরাই দখল করে যাচ্ছি, শুধু জেতাবে উন্নয়নের জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন, খোলা হবে ইনশাল্লাহ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। এগিয়ে চলুন তৃণমূল কংগ্রেসের সাথে, মর্যাদার সাথে, অধিকারের সাথে, লড়াইয়ের সাথে, আশীর্বাদে, ধোয়াতে, দোয়ার সাথে, ভাষার সাথে, শুভেচ্ছার সাথে। জয় আপনাদের হবে। মামাটি মানুষ দল याद रहेगा, तृणमूल कांग्रेस का रहेगा। तृणमूल जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अनेक अनेक धन्यवाद चंद्रिमाকে। আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আমাদের দেশের সম্মান সারা বিশ্বের মানুষকে। প্রতিদিনই আমরা বিশ্বে একজন করে নারী তৈরি করি আমার মাটির ঘর থেকে। আজকে আসুন দেশমাতৃকাকে সম্মান দিয়ে জাতীয় সঙ্গীত হওয়ার পর কেউ বেরোবে। জাতীয় সঙ্গীত যতক্ষণ চলবে, প্লিজ যাতায়াত করবেন না, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, দাঁড়িয়ে যান। জাতীয় সঙ্গীত চলাকালীন মনে রাখবেন, জাতীয় সঙ্গীত যারা অবমাননা করে সেটা ক্রাইম।
সবাই কিন্তু জাতীয় সঙ্গীত করবেন হাত জোর করে। আমি দোলা চন্দ্রিমাকে বলবো গানটা ধরতে, সোনালীরা আছে। দোলা